সুপ্রিয় দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ সিদ্দিকী। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি মূলত আসলে আমরা দিনে যেসব পত্রপত্রিকা প্রকাশিত হয়ে থাকে সেই সব পত্রিকার শিরোনামকে বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব সেই সব পত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম নির্বাচিত সরকারের প্রতি মানুষের আশাবাদ বেশি। ৭৩% মানুষ মনে করেন আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচিত সরকার সফল হবে। আরেকটি শিরোনাম তারা করেছে শিক্ষকেরা একাধিক চাকরি করলে এমপিও বাতিল। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম পোশাক খাতে রক্তক্ষরণ চলছে, ২২ মাসে বন্ধ হয়েছে ২২৬টি কারখানা, চাকরি হারিয়েছেন ২ লাখের বেশি শ্রমিক। আরেকটি মন্তব্য প্রতিবেদন তাদের তরুণদের রাজনৈতিক মোর্চায় স্বাগতম, লিখেছেন মাহমুদুর রহমান। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম আজ সন্ধ্যা বা কাল তফসিল ঘোষণা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, খালেদা জিয়ার অবস্থার অবনতি না হলে নেওয়া হবে লন্ডনে। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট ফ্রন্ট গঠনের হিড়িক, ভোটের জোয়ারে ভাসছে দেশ, তফসিল রেকর্ড হবে আজ, প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন সিইসি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম ভারতীয় সফটওয়্যার নিয়ন্ত্রণের অবসান, নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ে উঠুক জানিয়েছেন প্রধান উপদেষ্টা, সংখ্যার আধিক্য নয় জোটের নেতাদের বেছে বেছে আসন দেবে বিএনপি। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম সংসদ নির্বাচন ও গণভোট, যাত্রা শুরু নির্বাচনী ট্রেনের, চালু হচ্ছে ইউনিক নম্বর, এক নিবন্ধনেই দিতে হবে আয়কর ভ্যাট। দৈনিক সমকালের প্রধান শিরোনাম সংসদ গণভোটের তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি, আসিফ পদত্যাগ করতে পারেন আজ, মাহফুজ আলমের অনিশ্চয়তা, শরিকদের সঙ্গে বিএনপির আসন বন্টন শিগগিরই, বেগম রোকেয়াকে মুরতাদ কাফের আখ্যা রাবি শিক্ষকের। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজকালের মধ্যেই নির্বাচনের তফসিল, সিইসি চাইলেন প্রধান বিচারপতির সহযোগিতা, কথার ফুলঝুরিতে রাষ্ট্র চলে না, পরিকল্পনা লাগে বলেছেন তারেক রহমান, প্রধান উপদেষ্টার শেষ পরীক্ষা এমন কলাম দেখছি এই পত্রিকাটিতে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম ভোটের ট্রেনের বাঁশি বাজছে, আজ অথবা কাল তফসিল, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি জানিয়েছেন তারেক রহমান, ১০০ বছর পরও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারেনি রোকেয়া দিবসে প্রধান উপদেষ্টা। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম নির্বাচনী জোট নিয়ে নানা হিসাব নিকাশ, তফসিলের অপেক্ষা, ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারেন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম দেশে মানবাধিকারে উদ্বেগ, রাজনৈতিক ও নির্বাচনী হানাহানিতে ১১ মাসে ১৩১ মৃত্যু, মাঠ প্রশাসন সাজানোর কাজ শেষ জনপ্রশাসনের, আরেকজন রোকেয়া ১০০ বছরেও সৃষ্টি হয়নি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম তারেক রহমান বলেছেন দুর্নীতিতে লাগাম টানার সঙ্গে আইন শৃঙ্খলা ঠিক করবে বিএনপি, দুর্নীতি ঢাকতে গোপন বৈঠক, রসিদ দিয়ে ঘুষের ফান্ড, ছাড়পত্র ছাড়াই ফ্লাইটে ওঠার অনুরোধ বিএমইটির। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম সবল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দুর্বল ব্যাংকে আমানত রেখে বিপাকে, রাষ্ট্রপতির সঙ্গে আজ কমিশনের বৈঠক, নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যা কিংবা আগামীকাল। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সিট শেয়ারিং টক্স চেঞ্জ গিয়ার অ্যাজ পোলস শিডিউলড ইমিনেন্ট, হিউম্যান রাইটস রিপোর্ট পেইন্টস এ গ্রিম পিকচার, নো ইল্লিগাল গ্যাদারিং আফটার ফোলস শিডিউল। অ্যানাদার English daily, the new age, cold diseases surge as winter begins, 24 die, 50,000 plus people hospitalized since November 1st. False schedules today or tomorrow, Election Commission. Unity must for democracy, says Tariq Rahman. এই ছিল বিভিন্ন পত্রপত্রিকার আজকের যে সংবাদ শিরোনামগুলো দেখলাম। অনেক ক্ষেত্রেই তারা আসলে যে আজকালের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে সেটিকে অনেকে শিরোনাম করছে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, এই যে ভোটের ট্রেনের যাত্রা শুরু হচ্ছে, নির্বাচন নিয়ে তো অনেকের মধ্যেই এক ধরনের অনিশ্চয়তা ছিল, নির্বাচন হবে কি হবে না সেই প্রশ্ন নানা মনে ছিল। এই যে তফসিল ঘোষণা হতে যাচ্ছে, এখন কি সেই প্রশ্নগুলো তোলার আর সুযোগ রয়েছে? ধন্যবাদ আপনাকে, বাংলা ভিশনকে এবং যারা দেখছেন।
বিষয়টা হচ্ছে আজকে একটা বিশেষ দিন আমাদের, সেই বিশেষ দিনটাকে মাথায় রেখেই এই আলোচনাটা আমি করতে চাই আপনার সঙ্গে এবং দর্শকদের সাথে নিয়ে। সেটা হচ্ছে আপনার আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। তো মানবাধিকার দিবসে আলোচনায় বসেছি, মানবাধিকার বিষয়ক অনেক বিষয় আসছে, আমরা এগুলো পরে যাব। একটা রিপোর্টও দেখেছি আমরা। হ্যাঁ, একটা রিপোর্টও আছে। তো সেই জায়গায় যাওয়ার আগে নির্বাচন হবে কি হবে না সেই নিয়ে একটা সন্দেহ ছিল। নির্বাচন নিয়ে এই সন্দেহটা আমাদের তৃতীয় বিশ্বের দেশে থাকার প্রেক্ষিতেই আমরা বলি যে ডেমোক্রেটাইজেশনটা শক্ত হয়নি কিংবা শুরু হয়নি। অর্থাৎ নির্বাচন নিয়ে যখন মানে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, সেটাও কিন্তু মোটা দাগে হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। অর্থাৎ নির্বাচনগুলো যদি সঠিকভাবে সঠিক সময়ে অ্যাটলিস্ট হওয়ার চেষ্টা হতো, তাহলে কিন্তু ক্ষমতার পালাবদলটা কেন্দ্রিক যে মানে গণতন্ত্রায়ন আমরা বলি, সেই ব্যবস্থাটা থাকলেও কিন্তু আমাদের দেশ, তৃতীয় বিশ্বের দেশগুলো অন্ততপক্ষে একটু স্টেবল থাকে। তো এখনো নির্বাচন নিয়ে কালকে হয়তো তফসিল ঘোষণা করবে, এই সপ্তাহের কথা বলছে। এখন তফসিল ঘোষণার আগেও কিন্তু অনিশ্চয়তা থাকে, এখনো অনিশ্চয়তা আছে। এই যে অনিশ্চয়তাটা শব্দটা আপনি আলোচনা করছি, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, এই ব্যবস্থাপনাগুলোর প্রতি আমাদের প্রশ্নটা জারি থাকে বছরের পর বছর, মানে কয়েক যুগ ধরে চলছে। তো এখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়তো হবে, এটা নিয়ে এখন আর কোনো ধরনের সন্দেহ না থাকাই ভালো। তারপর সন্দেহ রাখাটা তার মানুষের মধ্যে একটা মনে করেন যে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ দেখে রাখতে চায়। বাট আমি আশা করি যে তফসিল ঘোষণা হয়ে যাবে এবছর। এখন আর কোনো মানে টালবাহানা যেটা বলি প্রোক্রাস্টিনেশন, সেটা হয়তো হবে না আশা করি। আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের উপদেষ্টারা বলছেন যে এবার যে নির্বাচনটা হবে সেটা হয়তো অনেক ক্ষেত্রেই দৃষ্টান্ত হয়ে থাকবে। কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে প্রস্তুতি আমরা দেখছি, কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই মনোভাব দেখছি, একজন আরেকজনের কাদা ছোড়াছুড়ি করা কিংবা ভোট নিয়ে ভোট রিগিংয়ের নানা ধরনের অভিযোগের কথা, সেই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এই সব যেই অভিযোগ, সেটা আসলে কতটা সহায়ক হতে পারে বলে আপনি মনে করেন? না, ঠিক আছে, মানে সরকারের পক্ষ থেকে বলা হবে যে একেবারে নিখাদ, একেবারে 24 ক্যারেটের স্বর্ণ তো আপনাকে দিব, বিষয়টা আসলে এরকম না। আপনি যদি তৃণমূল পর্যায়ে এবং ম্যাসো লেভেলে যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে এবং তৃণমূলে যারা খেটে খাওয়া মানুষ, তাদের সঙ্গে যদি একটু কথাবার্তা বলা যায়, তাদের সঙ্গে, তখন বোঝা যায় যে নির্বাচন নিয়ে খুব উচ্চাশা না রাখাই ভালো। অর্থাৎ 5 আগস্ট পরবর্তী সময়ে যে ইউনিটিটা ছিল, যে ইউনিটির প্রেক্ষিতে মনে করা হয়েছিল যে একটা সুষ্ঠু, সাধারণ এবং স্বাভাবিক এবং গ্রহণযোগ্য নির্বাচন যত দ্রুত সম্ভব একটা রোডম্যাপ ঘোষণা করে, তাহলে হয়তো হতো। অর্থাৎ সরকার যেদিন অ্যাজিউম করে পাওয়ার, ঠিক সেই দিন থেকে যদি কিছুদিনের মধ্যে রোডম্যাপটা স্পষ্ট করতো যে 2 বছর পরে, 20 বছর পরে ইলেকশন দিব, এবং জনগণ যদি মেনে নিত, তখন হয়তো এই যে কনফিডেন্সটা গভর্নমেন্টের, সেই কনফিডেন্সটার সঙ্গে একটা কোরিলেশন থাকতো। কিন্তু এখন আমার কাছে, আমি খুব বেশি আশাবাদী না যে এখানে খুবই স্পষ্ট, সুন্দর, একদম নির্ভেজাল ইলেকশন দিয়ে দিবে। কারণ এটা হচ্ছে যে দেখুন, এখন তফসিল ঘোষণা হচ্ছে আর ফেব্রুয়ারিতে ইলেকশন, ফলে এখন প্রত্যেকটা দল এই সময়টাকে রেখেছেন তার অ্যাকচুয়াল রিয়েলাইজেশন থেকে অনেক উপরে উঠিয়ে ফেলেছেন বাই দিস টাইম। অর্থাৎ বৃহত্তর, আমরা বলি যে 2 পার্টি মেজরিটারিয়ানিজম, দুটো প্রধান রাজনৈতিক দল থাকে গণতান্ত্রিক দেশগুলোতে। আমেরিকার দিকে তাকালে, ইন্ডিয়ার দিকে তাকালে, সেই জায়গায় একটা রাজনৈতিক দল আউটস্টেড, মানে সিনে নেই। তাহলে বাকি একটা মেজর পলিটিক্যাল পার্টি আছে, সেটাকে করাপশনের অভিযোগ, সেটাকে নানান ধরনের অভিযোগ দিয়ে ডিমোনাইজ করার যে চেষ্টা হয়েছে, এই চেষ্টার সুযোগটা আপনি দিয়েছেন। মানে অভিভাবকত্বের জায়গায় না থেকে সরকার কি করেছে, এখানে একটা মানে ওই অনিশ্চয়তার মধ্যে তাদের ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার একটা চেষ্টা করেছে বলে যে জন অভিযোগ আছে, সেই জন অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু আগামী যে নির্বাচনটা এখন হতে যাচ্ছে, সেই নির্বাচন নিয়ে খুব আশাবাদী হওয়াটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ সেই পরিবেশ এখন আর মাঠে খুব একটা নেই। কারণ যেভাবে একটা রাজনৈতিক দল, একটা ধর্মকেন্দ্রিক যে রাজনৈতিক বৃহত্তর, দ্বিতীয় বৃহত্তর বলা যায় অ্যাপারেন্টলি অ্যাক্টিভ যে রাজনৈতিক, ধর্মকেন্দ্রিক যে উন্মাদনা এবং বাকি সবাইকে নালিফাই করে দেওয়ার যে টেন্ডেন্সি, এবং আবার যারা আছে, যারা গণতান্ত্রিক রাজনীতি করতে চাচ্ছে আরেকটা দল, সেই দলটা আবার তাদেরকে যেভাবে বিষোদ্গার করছে, এই বাস্তবিকতা মাথায় রাখলে আমার কাছে মনে হয় না যে খুব সতর্ক থাকতে হবে। অর্থাৎ মানে খুব স্বাভাবিক সুষ্ঠু নির্বাচন হবে, সেই আশায় আমি চুপ করে বসে থাকলাম, আমার প্রিপেয়ার্ডনেস থাকলো না, আমার মানে সার্ভিলেন্স নেই
তাহলে কিন্তু এক বড় ধরনের ব্যত্যয় ঘটারও একটা সুযোগ থাকবে। ফলে সরকারের উচিত এই আশাবাদের সাথে সাথে তাদের একটা মানে ডিফেন্সিভ এবং খুবই কশন তাদের মধ্যে রাখা উচিত। আমরা দেখছিলাম যে একটি গণমাধ্যমের জরিপ, বিশেষ করে নির্বাচনী জরিপ নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যেখানে তারা বলার চেষ্টা করেছে 66% মানুষ মনে করে বিএনপি বেশ ভালো করবে, জামাতকেও তারা একটি বেশ কিছুটা এগিয়ে রেখেছে। এই জরিপটাকে কিভাবে দেখছেন? তাদের এই জরিপটা আসলেই কতটা বিশ্বাসযোগ্য, কিংবা কোনো রাজনৈতিক দলকে এগিয়ে রাখা, পিছিয়ে রাখা, কিংবা আওয়ামী লীগকে আলোচনায় নিয়ে আসা কি এই জরিপের আলোচনার অংশ হতে পারে? ঠিক আছে, ভালো। মানে জরিপ আমরা বলি যে লাই এক ধরনের মিথ্যা, এক ধরনের মিথ্যা, তারপরে ড্যাম লাই মানে খুব বড় মাপের মিথ্যা, তার চেয়েও বেশি কিছু থাকলে আমরা সেটাকে স্ট্যাটিস্টিক বলি, ম্যাটাফরিক্যালি এগুলো বলি। তো সেগুলোর সঙ্গে এই সমস্ত জরিপের কানেকশন আছে, জরিপের কানেকশন আছে। গ্লোবালি ইলেকশন আসলে এই বিষয়গুলো হয়ে থাকে। আর আপনি যেটা বললেন যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা জরিপগুলোতে থাকে কিনা, এই চেষ্টাটা খুবই আমাদের জন্য ভালো কিছু না। এই চেষ্টাটা হয়েছিল জামাত ইসলামের ক্ষেত্রে, বাংলাদেশ জামাত ইসলামের ক্ষেত্রেও, অর্থাৎ ৭১-এর মুক্তিযুদ্ধ কেন্দ্রিক তাদের ভূমিকা নিয়ে আমাদের যে রাজনৈতিক দলগুলো একেবারেই কনসাসলি এই দলটাকে আনরিকনসাইলড অ্যাসিমিলেশন, অর্থাৎ তার যে বিষয়গুলোকে মীমাংসা না করে রাজনৈতিক দলগুলো তার ফায়দা লোটার জন্য, মানে কনভেনিয়েন্সের জন্য জামাত ইসলামকে নিয়ে রাজনীতি করেছে। জামাত ইসলামও সাফারার। যদি জামাত ইসলামকে রিকনসাইল করা হতো, যেটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে, যেটা হয়েছে সাউথ আফ্রিকায় কিংবা বিভিন্ন দেশে এরকম করা হয়ে থাকে, কমিশনের মাধ্যমে ট্রুথটা রিভিল করে অ্যাপোলজি সিক করবে, যে পারপেট্রেটরদের, সিলেক্টিভ পারপেট্রেটরদের বিচার হবে। তো এই যে প্রসেসগুলো না করে এই যে অ্যাসিমিলেশন করার যে প্রক্রিয়াটা আমাদের তৃতীয় বিশ্বের, বিশেষ করে বাংলাদেশে, এটা আমি আবার আওয়ামী লীগের ক্ষেত্রে আমি দেখছি। ফলে এটা আওয়ামী লীগের জন্য ক্ষতিকর, যেটা জামাতের জন্য ক্ষতিকর। কিন্তু জামাত যে এখন খুব বড় মাপের রাজনৈতিক দল হয়ে উঠেছে, বিষয়টা কিন্তু এটা খুবই অ্যাপারেন্টলি দেখলে আপনার কাছে এরকম মনে হবে, কিন্তু আপনি যদি খুব ফার্স্ট সাইট নিয়ে দেখেন, জামাতের বিষয়গুলো কিন্তু আজীবন বলবে তোমাদের বিষয়টা অমীমাংসিত। এই যে অমীমাংসিত, অথচ দলটা সাফারও করছে। এই যে প্রক্রিয়াগত ত্রুটির জন্য আমাদের যে গণতন্ত্রায়নটা সবসময় বাধাগ্রস্ত হচ্ছে। তো এই যে আওয়ামী লীগকে আবারও এই কাজটা করেছে, জুলাইয়ে সানেম যে রিসার্চ অর্গানাইজেশন একটা আছে, সানেম প্রথম বোধহয় বাংলাদেশে ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগকে ভোট দিবে কি দিবে না এরকম একটা জরিপের একটা অপশন রেখেছিল জুলাইয়ে, এই বছরের জুলাইয়ে। তো আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা বোধহয় প্রথম ওই প্রতিষ্ঠানটা করেছে বলে যতদূর আমার ইনফরমেশন মনে আছে। আবারও এই যে প্রথম আলোর যে এই জরিপ, এর মাধ্যমে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করা হচ্ছে। কিন্তু কেন সানেম কিংবা প্রথম আলো কিংবা সিপিডি, তাদের মধ্যে এই চিন্তাটা আসে না ফার্স্ট সাইটনেস থেকে, যে রাষ্ট্র গঠন, গণতন্ত্রায়নের জন্য এই অ্যাডহক ভিত্তিতে এই আনরিকনসাইলড অ্যাসিমিলেশন বড় মাপের অপরাধী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা বোথ ওয়ে ডেভিয়েটেড হয়, বোথ ওয়ে মানে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ আওয়ামী লীগ দলও ক্ষতিগ্রস্ত হবে যদি এভাবে আনরিকনসাইলড অ্যাসিমিলেশনের দিকে এগোয়, এবং বাংলাদেশের রাজনীতিও ক্ষতিগ্রস্ত হবে। ঠিক জামাত ইসলামের ক্ষেত্রে ৭১ কেন্দ্রিক যেভাবে আনরিকনসাইলড অ্যাসিমিলেশনের প্রেক্ষিতে আমাদের রাজনীতির মাঠটা দেখবেন যে প্রচন্ড পরিমাণে খারাপ। কারণ জামাত ইসলামকে বারবার প্রশ্ন করা হচ্ছে তুমি ৭১ ফয়সালা করো, দেখেন, অথচ তার নেতাদেরকে কিন্তু ঠিকই সাজাপ্রাপ্ত হয়েছে। তাহলে এই যে অপেশাদারিত্ব বাংলাদেশের সংগঠনগুলোর, সানেম বলেন, প্রথম আলো বলেন, এই যে আমাদের সিপিডি বলেন, বড় বড় প্রতিষ্ঠানগুলো বলেন, তাদের কিন্তু এক ধরনের দায়িত্ববোধ থেকে কাজ করা উচিত ছিল এগুলোকে কিভাবে মানে পলিটিক্যালি রিকনসাইল করা যায়, লং টার্ম সলিউশনের দিকে নিয়ে যাওয়া যায়। এই তাই আমি মনে করি যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করেছে, তারপরে তাদের 15% বোধহয়, কত পার্সেন্ট আওয়ামী লীগের যদি নির্বাচন করে একটা পার্সেন্টেজ আসছে। আমি জামাত প্রসঙ্গে জানতে চাইবো যে জামাতকে বিএনপির পরপরই একটা জরিপের যে দ্বিতীয় অবস্থানে এগিয়ে রাখা হয়েছে, কিন্তু অনেকেই বলছেন যে জামাত হয়তো অত ভালো নাও করতে পারে, কিন্তু জামাতের অনেকের মধ্যে কনফিডেন্স যে সেটা হয়তো তারা অনেক বেশি ভালো করবে। এই যে জরিপের রিফ্লেকশন, সেটা কি জামাতের জনপ্রিয়তাকে আরো খানিকটা এগিয়ে রাখলো? জামাতের জনপ্রিয়তাটা না একটা কাইন্ড অফ ক্যামোফ্লেজের মতো। বিষয়টা হচ্ছে যে ক্যামোফ্লেজ মানে আপনি গ্রাউন্ড রিয়েলিটিতে যাবেন, দেখবেন যে আপনি মানে এক ধরনের রিফ্লেকশন পাচ্ছেন, মানে খুব বেশি যে তারা ভালো করছে বিষয়টা এরকম না। আবার তাদের গণজমায়েত যখন হচ্ছে তখন আবার মনে হচ্ছে যেন ইয়েস, মানে জামাত ইজ ডুইং ভেরি গুড, এইরকম একটা বৈপরীত্য আছে। অর্থাৎ গ্রাউন্ড রিয়েলিটির সঙ্গে তাদের যে প্রচারণা, এই প্রচারণা একটা বৈপরীত্য
আছে, মানে অর্থাৎ যতটা দেখানো হয় ঠিক আসলে ততটা আমার কাছে মনে হয় না। মানুষ এখন জামাত ইসলামের প্রতি বিরক্ত, আপনি বিএনপির প্রতিও বিরক্ত, আওয়ামী লীগের প্রতিও বিরক্ত। এই বিষয়গুলোকে আলোচনায় আনছে না কেউ। মনে হচ্ছে যেন জরিপ দেখে মনে হচ্ছে যেন দ্য এন্টায়ার পপুলেশন ইজ রিয়েলি ডিভাইডেড, যে আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জামাত। বিষয়টা আসলে তা না। বিষয়টা হচ্ছে যে আমি কোন প্রসেসে আমি সিলেক্ট করলাম পার্টিসিপেন্টদেরকে, এবং তাদের কাছে আমি কোয়েশ্চেনটা আমি কিভাবে করলাম, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে যে রেসপন্সটা আপনার কেমন আসছে। ফলে এই জরিপগুলোকে এই জন্য প্রশ্নের মধ্যে রাখা হয় যে আসলে এগুলো খুবই যে অবজেক্টিভলি করা হয় এবং খুবই থিওরিটিক্যালি সাউন্ড, বিষয়টা আসলে তা না। আমি হয়তো এক ব্যাগের মধ্যে করে কিছু কোয়েশ্চেন নিয়েই যাচ্ছি যে আমি কাইন্ড অফ এই ধরনের স্যাম্পল অফ কোশ্চেন হয়তো সেরকমই ছিল। তো এই বিষয়গুলো অনেক সময় প্রশ্ন থাকে। তবে প্রথম আলোর এই একেবারে টোটালি জনগণকে ডিভাইড করে তার স্যাম্পল সাইজকে, বিষয়টা আসলে এরকম না। মানুষ ভোট দানে বিরত থাকবে একটা বড় অংশ। জরিপের দ্বিতীয় অংশের আজকেও একটি সংবাদ গণমাধ্যমটি করেছে। তারা বলার চেষ্টা করছে নির্বাচিত সরকারের প্রতি মানুষের আশাবাদ বেশি। কোনো কোনো ক্ষেত্রে 93% কিংবা তারও কম বেশি মানুষ রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থাশীল, এবং তারা মনে করে নতুন সরকার ক্ষমতায় এলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য অনেক ক্ষেত্রেই এই সরকার সফল হবে। আমার জানার যে বিষয়টি, যে এখন তো অন্তর্বর্তী সরকার নিউট্রালি কাজ করার চেষ্টা করছেন, তারা কেন সফল হতে পারলেন না? মানুষ কেন বেশি করে আরও বেশি যেসব জনপ্রতিনিধিত্বকারী সরকার কিংবা রাজনৈতিক সরকার, তাদের উপর আস্থা বাড়ার কারণটা কি? এটা হচ্ছে যে জনগণের কিন্তু নির্বাচিত সরকারের প্রতি আস্থা থাকাটা এটা পজিটিভ একটা দিক, যে তারা হয়তো কনসিয়াসলি চাচ্ছে যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চাচ্ছে তারা, এটা একটা ব্যাপার। আর এর মধ্যে আরেকটা ব্যাপার যে বিষয়টা মানে হিডেন অবস্থায় আছে, সেটা হচ্ছে এই সরকারের কাইন্ড অফ ব্যর্থতা। অর্থাৎ এই সরকার যদি চেষ্টা করতো যে আমি আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, এই তিনটে বিষয় যদি তারা চেষ্টা করতো যে ডেসপাইট মানে পলিটিক্যাল ক্যাওয়াস, আমি চেষ্টা করব যে এই তিনটে বিষয়কে মানে প্রাধান্য দিয়ে জনগণের মধ্যে একটা স্বস্তি নিয়ে আসার জন্য। অথচ এই সরকার যদি আপনি যদি আজকে 1 বছর আগে জরিপটা করতেন, তাহলে দেখতেন যে সরকারের প্রতি আস্থা, কারণ তখন তারা আশা রাখছিল এই সরকারের প্রতি। আর এই 1 বছরে তাদের আশা নিরাশায় পরিণত হয়েছে। ফলশ্রুতিতে এটা টার্ন করেছে নির্বাচিত সরকারের প্রতি তাদের শেষ একটা অবলম্বন। আর একটা পজিটিভ দিক আছে যে হ্যাঁ, নির্বাচিত সরকারের অধীনেই রাষ্ট্র পরিচালিত হোক। হয়তো তারা ইনভেস্টমেন্ট যারা করতে চাচ্ছে, কিংবা যে সমস্ত মনে করেন যে ছোটোখাটো পারচেস মানুষ করতে চাচ্ছে না, মনে হচ্ছে যেন, কারণ আমাদের দেশে তো নন ফর্মাল ইকোনমিটা একটু বেশি। এই নন ফর্মাল ইকোনমির জন্যও কিন্তু একটা বড় অংশ চায় না। ট্রান্সপারেন্সির অভাব প্রচণ্ড এখানে, মাইক্রো থেকে ম্যাক্রো লেভেলে। এই ট্রান্সপারেন্সির অভাবের জন্য একটা বড় জনগোষ্ঠী আছে, তারা ছোট ছোট পারচেজিংও করছে না। অনেক ক্ষেত্রে কি সরকারের মেয়াদকালটাও ফ্যাক্টর, যে এই সরকার তো বেশি দিন থাকবে না, কিন্তু নির্বাচিত যে সরকারটি আসবে সেটি তো 5 বছর ক্ষমতায় আসছে, এটাও কি একটা ফ্যাক্টর হতে পারে? ওইটা আনসার্টেনটি, এই সরকারের এক হচ্ছে আনসার্টেনটি, এই গভর্নমেন্টের কতদিন থাকবে ঠিক নাই। আর একটা হচ্ছে যে এই সরকার সার্ভিসটা যেরকম করে দেওয়ার কথা ছিল, 3টা ক্ষেত্র যেটা বললাম, আপনার বাজার নিয়ন্ত্রণ করা, তারপর আপনার করাপশন না তো, কর্মসংস্থান নিশ্চিত করার, আইন শৃঙ্খলা, এই যে বাজার আইন শৃঙ্খলা এগুলো যদি করতে পারতো, তখন আবার ভাবতো যে না ঠিক আছে, এই সরকার লেট দেম কন্টিনিউ। এই যে জেস্টারটা গভর্নমেন্টের জনগণের সরকারের প্রতি ছিল আগে, কিন্তু এখন আর নেই। দেখছে যে না, এই দিকে হচ্ছে না, তাহলে বেটার টু গো ফর দ্য ইলেক্টেড গভর্নমেন্ট। হয়তো কিছুক্ষণ আগে নির্বাচনী তফসিল নিয়ে আলোচনা করছিলাম, যে আজকালের মধ্যে হয়তো নির্বাচনী তফসিল ঘোষণা হবে। এর মধ্যেই 2জন উপদেষ্টা তারাও হয়তো নির্বাচনে অংশ নিতে পারবেন এমন একটা গুঞ্জন ছিল, এবং কয়েকটি গণমাধ্যম নিউজ করেছে যে হয়তো একজন উপদেষ্টা রিজাইন করতে পারেন, আরেকজন উপদেষ্টা এখনো অনিশ্চয়তা কিংবা তিনি সিদ্ধান্ত এখনো নেননি। আসলে নির্বাচনের এই যে তফসিল ঘোষণার আগ মুহূর্তে এতদিন তাদের অপেক্ষা করতে হলো কেন? তারা এতদিন পর্যন্ত সরকারে থাকার কারণটাই বা কি? কারণ তারা যদি মাঠে নিরীক্ষণ করতেই চান, তাহলে সরকারের অংশ হয়ে থাকার কারণ কি এতদিন? এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে লোভ সংবরণ করতে না পারা। অর্থাৎ আমার যদি ডেডিকেশন থাকতো পলিটিক্যাল পার্টিটাকে আমি গড়ব, তাহলে কিন্তু আমি একেবারে যে 11th আওয়ারে এসে তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে এসে পদত্যাগের এটা এই যে জনমনে আপনারাই প্রশ্ন করছেন, মিডিয়া প্রশ্ন করছে যে এত ক্লোজ টাইমের মধ্যে কেন পদত্যাগ করতে হবে। ফলে এক হচ্ছে যে পদত্যাগ না করাটাই ভালো ছিল। আমি মনে করব যে এই দলে পরবর্তীতে আমি সরকার যদি পরিবর্তন হয়, নতুন সরকার আসে, আমি পরবর্তীতে আবার রাজনীতিতে যাব। কিন্তু এই যে 11th আওয়ারে এসে পদত্যাগটা, এটা তাদেরকে আজীবন প্রশ্নের মধ্যে রাখবে।
এটা 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 কোনো দূরদর্শী সিদ্ধান্ত না। তাদের মধ্যে কি নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা কিংবা কোনো নির্বাচনী ডামাডোল কিংবা কোনো পটভূমি চেঞ্জ হতে পারে এমন কোনো শঙ্কা ছিল? এই যে তখন তো তাদেরকে দায় দিবে। এই দায়টা আমি তো বললাম যে 11th আওয়ারে এসে তাদের পদত্যাগের আলোচনা আসাই হচ্ছে যদি নির্বাচন প্রোক্রাস্টিনেট হয়, কিংবা তারা যদি নির্বাচনে এসে নির্বাচন করে এবং নির্বাচন হয়, উভয় ক্ষেত্রে উভয় সংকটে পড়ে গেছে এই দুই উপদেষ্টা মহোদয়। অর্থাৎ নির্বাচন যদি প্রোক্রাস্টিনেট হয়, দীর্ঘায়িত হয়, তখনও তারা প্রশ্নের মধ্যে পড়বে যে তাহলে হয়তো তারা থাকছে না। আবার তারা যদি এখন পদ ছেড়ে এসে নির্বাচনে আসে, তখন তাদেরকে বলা হবে যে এই দেখো, মানে নির্বাচনে আগে আগে এসে তফসিলের আগে এসে করছে, মানে লোভ সংবরণ করতে পারছে না, কিংবা এতদিন সুযোগ সুবিধা নেই। এই যে বিষয়গুলো, এগুলো হয় কি, আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে। দ্যাট ইজ ভেরি মানে সিম্পল। আপনি উভয় চিন্তা করতে থাকবেন, মাথার মধ্যে রাখবেন যে দুই নৌকায় পা দিবেন, তখন আপনাকে নিয়ে প্রশ্ন করবে মানুষ। এটা এই প্রশ্নের মধ্যে থাকতে হবে। বেগম রোকেয়া দিবস নিয়ে যদি পারেন একটু প্রশ্ন করে, আমার একটু আলোচনার সুযোগ আমার মাথার মধ্যে আছে। যেমন এইটা নিয়ে প্রধান উপদেষ্টা বলছেন আমরা এই 100 বছরেও এরকম একজন বেগম রোকেয়া তৈরি করতে পারিনি। আসলে আমরা নারী নেতৃত্ব দেখেছি, আমরা সাবেক দুজন প্রধানমন্ত্রী ছিলেন যারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ পদেও আমরা নারীদের দেখেছি। তাহলে বেগম রোকেয়ার মতো আসলে এরকম সৃষ্টিশীল মানুষ, সেরকম মানুষ আমরা এতদিনও পেলাম না কেন? না, আমরা কেউ কারোর মতো পাই না। এইগুলো এই সমস্ত পপুলিস্ট কথাবার্তা, আমাদের এগুলো আননেসেসারি কথাবার্তা। বেগম রোকেয়া যেই সমস্ত পথ দেখিয়ে গেছেন, আমাদের দেশের অধিকাংশ নারী নেত্রীরা কি সেই পথে আছেন? তাহলে না আমি ভাবতাম যে বাংলাদেশের এন্টায়ার মানে উইমেন কমিউনিটি ভালো করছে। এখন বাংলাদেশের উইমেন কমিউনিটিকে তো মিসগাইড করছে আমাদের অধিকাংশ নারী নেত্রীরা। প্রবলেমটা তো বেগম রোকেয়াকে অনুসরণই করতে পারছেন না আপনি। তো আমার মাননীয় প্রধান উপদেষ্টা যখন এই কথা বলছেন যে 100 বছরের দ্বিতীয় বেগম রোকেয়া পাননি, তা আমার কাছে, ওনার কাছে আমার একটাই আবদার হবে আমার জায়গা থেকে, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক বেগম রোকেয়াকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যটাও যেন উনি একটু দেখার জন্য বলে যথাযথ কর্তৃপক্ষকে, অথবা এই বিষয়টা যেন খতিয়ে দেখে তার ভিতরে কি মস্তিষ্কের মধ্যে কি খেলা করে যে বেগম রোকেয়াকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলতে হবে। এবং আপনি দেখবেন যে এই বেগম রোকেয়া নিয়ে যত আলোচনা হচ্ছে, যত ফেসবুকে পোস্ট হচ্ছে, আমি কিউরিসিটি নিয়ে অনলাইন পত্রিকাগুলোর ফেসবুকে যাই, আপনি হা রিয়েক্ট দিয়ে বেগম রোকেয়ার প্রায় প্রত্যেকটা পোস্টকে এক ধরনের নেগেটিভ ইমপ্রেশন দিচ্ছেন। অর্থাৎ এই প্রজন্মের একটা সার্টেন কমিউনিটির পিপল এই বিষোদ্গারটায় করার চেষ্টা করছে। আবার নারীরাই সবচেয়ে ভালো কাজ করছে, যারা গুম কমিশনে কাজ করেছেন, যিনি একজন, উনি বেগম রোকেয়া পদক অথবা স্মারক একটা কিছু পেয়েছেন, বেশ মানে অনারিং একটা বিষয়। তো ওনারা কি এখন এই যে বেগম রোকেয়াকে যারা অপদস্থ করার চেষ্টা করছে, ডিমিন করার চেষ্টা করছে, ডিমোনাইজ করার চেষ্টা করছে, নারীর ওনাকে বলবো নারী অগ্রদূত, তাদের ব্যাপারে কি যারা পদক পেয়েছেন তারা কি ভয়েস রেজ করবেন? আমার মনে হয় এটা খুব জরুরি একটা প্রশ্ন। স্বাভাবিকভাবে তাদের আপনি যদি প্রশ্ন না করেন, আর আপনি যদি প্রত্যাশা করেন যে বেগম রোকেয়ার মতো 100 বছরে এরকম দ্বিতীয় কোনো নেত্রী আসেনি, তখন এই জিনিসগুলোর মধ্যে একটা গ্যাপ খুঁজে পাই আমরা, থেকেই যাবে। আমরা একটু মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই, যে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা, যেখানে রাজনৈতিক ও নির্বাচনী হানাহানিতে 11 মাসে আমরা 131 জনের মৃত্যু দেখেছি, মব সন্ত্রাসে 14 জনকে হত্যা করা হয়েছে, এমন চিত্র উঠে এসেছে। প্রশ্ন হচ্ছে, দেশের মানবাধিকার পরিস্থিতি কি এখন আসলেই এতটা উদ্বেগজনক? না, এতটা উদ্বেগজনক। আপনি কয়েকটা ইন্ডিকেটর দিয়ে যদি দেখেন তাহলে উদ্বেগজনক না। অর্থাৎ ইন্ডিকেটরটা কি? প্রথমত হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশকে আপনি কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করেন নাই বর্তমান সরকার, এবং পুলিশকে আপনি প্রতিনিয়ত তরুণ সমাজ ডিমোনাইজ করার চেষ্টা করছে, তাদেরকে ডেভিল আকারে উপস্থাপন করার চেষ্টা করছে। এর প্রেক্ষিতেও আইন শৃঙ্খলার যে পরিমাণ অবনতি হওয়ার কথা ছিল সেই রকম অবনতি নাই। কারণটা কি? আপনি দেখুন, বেকার 2 লাখ বেকার বেড়েছে। আপনি আপনার পত্রিকার শিরোনাম পড়ছিলেন পোশাক খাতে। এই যে লক্ষ লক্ষ মানুষ যে বেকার হচ্ছে, এটা কি একটা আইন শৃঙ্খলার উপর একটা প্রভাব ফেলে দেয়। চুরি ছিনতাই থেকে শুরু করে এই বিষয়গুলো বাড়িয়ে দেয়। এখন এই হত্যাগুলো কেবলমাত্র যে রাজনৈতিক হত্যা তা না। মোহাম্মদপুরে বোধহয় আপনি দেখেছেন যে
সন্তান এবং তার মাকে খুন করে চলে গেছে। নানানভাবে মানুষ প্রতিনিয়ত, সমাজ তো অস্থির, সেই অস্থির সমাজে আপনি মানবাধিকার খোঁজাটা হচ্ছে এক ধরনের মানে কি বলবো যে ক্যাসেল ইন দ্য ইয়ার, মানে আপনি একটা ছোট স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না, আপনি বিশাল বড় স্বপ্ন নিয়ে বসে আছেন। এই বিষয়গুলো একটু বৈপরীত্যমূলক আলোচনা। সেটা কি রাষ্ট্র ভূমিকা রাখতে পারে মানুষের মধ্যে, যে এই যে অস্থিরতা দিন দিন বাড়ছে, এর কারণ কি রাষ্ট্র হতে পারে? এটা হচ্ছে অন্যতম প্রধান কারণ হচ্ছে গভর্নমেন্টের প্রতি যখন জনগণের আস্থা না থাকে, এটা একটা অন্যতম প্রধান কারণ। আর এই আস্থা না থাকার পিছনে হচ্ছে বিশাল কমিউনিটি আনকনসিয়াসলি বেড়ে ওঠে এবং এর মধ্যে বড় একটা অংশ থাকে আনএমপ্লয়েড। তো এই যে আনএমপ্লয়েড আনকনসিয়াস পপুলেশন ডেন্সিটি এবং গভর্নমেন্ট কনফিডেন্সে নিতে না পারা, এই সবগুলো মিলিয়ে কাইন্ড অফ একটা সেমি অ্যানার্কিক সিচুয়েশনে আমাদের থাকতে হয়। তো এই সেমি অ্যানার্কিক সিচুয়েশনের মধ্যে মানবাধিকার খোঁজাটা মানে আমি কোনো বুঝি না যে এটা অর্থ আছে কিনা। আমরা আলোচনার একেবারে শেষ মুহূর্তে রয়েছে। এই যে কর্মসংস্থান প্রসঙ্গটি উঠলো, আমরা দেখলাম পোশাক খাতে রক্তক্ষরণ নিয়ে একটি গণমাধ্যম সংবাদ করেছে। সেখানে বলা হচ্ছে 22 মাসে বন্ধ হয়েছে 226টি কারখানা, চাকরি হারিয়েছেন প্রায় 2 লাখ শ্রমিক। এই যে রপ্তানি খাতের আমাদের প্রধান উৎস তো হচ্ছে এই তৈরি পোশাক খাত, তাহলে এই পোশাক খাতে এই সময়ে এসে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্বে, তখন এই রক্তক্ষরণের কারণ কি থাকতে পারে? এটা তো বোধহয় শুরু থেকেই মানে কিছু ছোট ছোট কারখানা বন্ধ হচ্ছিল। হ্যাঁ, বন্ধ হচ্ছিল এবং এটা স্লোলি বোধহয় এখন বাড়ছে। কারণটা কি, ওই যে একটু আগে যে আলোচনা করছিলাম, মানুষ এখন ইনভেস্টমেন্টের কনফিডেন্সটা পাচ্ছে না। ফলে এই যে ইনভেস্টমেন্টের কনফিডেন্সটা না পাওয়ার জন্য তারা আশা করছে যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে হয়তো পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কনফিডেন্সে যাবে এবং তারা ইনভেস্ট করতে পারবে। তো এটা এটা খুবই বাজে একটা সিগনাল, যে সরকারের উচিত ছিল এগুলো যে কোনোভাবেই ভর্তুকি দিয়ে হলেও কনফিডেন্সে এনে যে আনএমপ্লয়মেন্টটা যেন না বাড়ে। আনএমপ্লয়মেন্টটা যদি বাড়ে তাহলে সেটা তাদের উপরে প্রেশার পড়বে। অর্থাৎ এই যে বললাম না, যে এই যে সাস্টেইনিং ডেভেলপমেন্টের যে পার্সপেক্টিভগুলো, এইগুলোকে চিন্তা না করে কেবলমাত্র চিন্তা করছে যে মানে বড় রাজনৈতিক যে অবশিষ্ট দল আছে সেটাকে কিভাবে ডেমোনাইজ করা যায়, এটাকে কিভাবে পাশ কাটিয়ে আর তৃতীয় কোনো শক্তির আবির্ভাব হওয়া যায়। এই যে জনমনে যে আলোচনাগুলো আসছে, এই জায়গায় মন দেওয়ার প্রেক্ষিতেই কিন্তু এই পরিস্থিতিগুলো তারা সামাল দিতে পারছে না। তাদের দরকার ছিল ইলেকশন ডেটটা একেবারে আগে থেকেই ঘোষণা করা, সেটা 6 মাস পরে হোক, 6 বছর পরে হোক। আমি এটা বারবার বলি, এই জন্য বলি যে গভর্নমেন্টের বোঝা উচিত যে আমি রোডম্যাপটা যদি আমি আগে দিতাম তাহলে হতো কি, তাদের মধ্যে একটা কম্পিটিটিভনেস তৈরি হতো। এই যে কম্পিটিটিভনেস তৈরি করতে না দেওয়ার প্রেক্ষিতে তারা হয়ে গেছে কি, তারা হয়েছে ভেঞ্জেন্সের রাজনীতি করছে, বিষোদ্গারের রাজনীতি করছে, মারামারি কাটাকাটি, চরিত্র হননের রাজনীতি করছে। এর মধ্য দিয়ে আবার এই যে গার্মেন্টস শিল্প কি হচ্ছে কিংবা বাজার অস্থিতিশীল হচ্ছে, এই বিষয়গুলো তাদের আর কন্ট্রোলে থাকছে না। ফলে এটা হচ্ছে একটা জিরো সাম গেমের মধ্যে ফেলে দিয়েছে বর্তমান। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাজ্জাদ সিদ্দিকী আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।